বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। রামপাল মহাবিদ্যালয়ের আমার সকল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দকে এবং রাবেয়াস অনলাইন ক্লাসের সকল ভিউয়ার্সকে রাবেয়াস অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আছি তোমাদের সাথে রাবেয়া খাতুন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রামপাল মহাবিদ্যালয় থেকে। চলো জেনে নেই কিভাবে তোমরা আমার সাথে কমিউনিকেশন করবে। আমার ইমেল আইডি এখানে দেওয়া আছে, rabea.shiuli@gmail.com। যে কোনো প্রয়োজনে তোমরা আমাকে ইমেল করতে পারো এই এই অ্যাড্রেসে। আমার ইউটিউব চ্যানেল আছে, সেটির নাম হলো রাবেয়াস অনলাইন ক্লাস। তুমি যদি আমার সবগুলো ক্লাস একসাথে পেতে চাও, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। কেননা আমার ইউটিউব চ্যানেলটি যদি তুমি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমার যে পরবর্তী ক্লাসগুলো আমি আপলোড করব, সেই ক্লাসগুলো কিন্তু অটোমেটিক্যালি তোমার ওখানে নোটিফিকেশন যেয়ে থাকবে। যখনই তুমি ইউটিউবে লগ ইন করবা বা ইউটিউবে প্রবেশ করবা, তখনই ওই ক্লাসগুলো তোমার সামনে চলে আসবে। তাছাড়া তুমি আমার যে পূর্বের ক্লাসগুলো আছে, সেগুলো তুমি একসাথে আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তারপর আমাদের রামপাল মহাবিদ্যালয়ের যে পেজ আছে, সেটা তোমরা জানো, রামপাল কলেজ, মুন্সিগঞ্জ লিখে তোমরা যদি ফেসবুকে সার্চ করো, তাহলে প্রথমেই দেখবে এটা চলে আসবে। তো অনেকেই তোমরা আমাকে প্রশ্ন করো যে আমাদের রামপাল কলেজের যে পেজ, সেটা কোনটা? আসলে বাংলায় যেটা লেখা আছে সেটা? নাকি ইংলিশ শব্দে যেটা লেখা আছে সেটা? দেখো, এটা বুঝাই যাচ্ছে যে ইংলিশে যেটা লেখা আছে রামপাল কলেজ, মুন্সিগঞ্জ, সেটাই আমাদের পেজ। কেননা এই পেজের লাইক সংখ্যা অনেক বেশি। আর এই পেজেই কিন্তু আমাদের শিক্ষক মণ্ডলীর ক্লাসগুলো আপলোড হয়ে থাকে। সো এটাই আমাদের কলেজের ভেরিফাইড পেজ। ঠিক আছে? তাহলে তোমরা এই ৩ টা কমিউনিকেশন ওয়ের মাধ্যমে আমার সাথে যেকোনো প্রয়োজনে যেকোনো সমস্যা নিয়ে যোগাযোগ করতে পারো। আর তোমরা যেহেতু ১ম বর্ষের, আজকে আমি যাদের জন্য এই ক্লাসটি আ প্রস্তুত করেছি, তারা হলো আমাদের কলেজের সবচেয়ে নবীন যে ছাত্রছাত্রী, অর্থাৎ আমাদের এইচএসসি ১ম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য, যাদের সাথে এখনো আমার সাথে তোমাদের আ আ ফেস টু ফেস দেখা হয়নি। তবে আমার গ্রুপে যারা আছো, তাদের তাদের সাথে আমার কমিউনিকেশন হয়। তাদের কাছে আমার ফোন নাম্বার আছে। তোমরা আমাকে যেকোনো প্রয়োজনে আমাকে ফোনও করতে পারো। আর যাদের কাছে আমার ফোন নাম্বার নেই, তারা আসলে আ কালেক্ট করে যদি কোনো সমস্যা হয়, তাহলে আমাকে ফোন দিতে পারো। ঠিক আছে? তবে এই ৩ টি কমিউনিকেশন ওয়ের মাধ্যমে যদি তোমরা আমার সাথে যোগাযোগ করো, তাহলে আমি বেশি খুশি হব। যদি অতি প্রয়োজন পড়ে যে কোনো বিষয়ে যে ডিসকাশন করতে হবে বা কোনো সমস্যা ফেস করেছো, তখনই আমাকে আমার যে নাম্বারটা দেয়া আছে, সেই নাম্বারে ফোন করবে। ঠিক আছে? অযথা অবশ্য কেউ আমাকে ফোন করবে না। যেমন আমারই একজন প্রাক্তন ছাত্র, সে আমাকে সেদিন ফোন দিয়েছে। ফোন দিয়ে সে বলতেছে, "ম্যাডাম, আমি আসলে একটা কবিতা লিখেছি। এই কবিতাটা আসলে আমি আপনাকে পড়ে শোনাতে চাচ্ছি।" তো তখন আর আসলে আমি খুব ব্যস্ত ছিলাম। আম দেখা যাচ্ছিল যে তখন আমি হয়তো কোনো সাজেশন করতেছিলাম বা প্রশ্ন করতেছিলাম। কিন্তু আমি ফোনটা রিসিভ করার পর আমি নাও করতে পারতেছি না যে আসলে বলো না বা কোনো কিছু। তো এরকম আসলে ভালোই লাগছে। ও কবিতাটা লিখছে, লিখে আমাকে শুনাইছে। সেটা আমার খুব ভালো লেগেছে। কিন্তু এরকম প্রয়োজন ছাড়া আসলে ফোন না করার জন্য অনুরোধ রইল। তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাসে প্রবেশ করি। তাহলে দেখো, আজকে আমি যাদের জন্য আমার এই ক্লাসটি তৈরি করেছি, তারা হলো আমাদের রামপাল মহাবিদ্যালয়ের এইচএসসির ১ম বর্ষের ছাত্রছাত্রী। আমি তোমাদেরকে আজকে পড়াবো
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম পত্র। আমি আজকে আ ১ম পত্র আসলে ১ম পত্র পড়ানোর আজকে ডেট রুটিন অনুযায়ী। কিন্তু আমি আসলে চাচ্ছি যে সৃজনশীল প্রশ্নগুলো তোমাদেরকে সর্ট আউট করে দেওয়ার জন্য। যে কারণে আজকে আমি ১ম পত্র না, ২য় পত্রের যে তোমার সৃজনশীল প্রশ্ন আছে সেটা নিয়ে আলোচনা করব। কেননা আমি আমার যে আরেকটা ক্লাস হয়েছিল গত ক্লাস, সেই গত ক্লাসে কিন্তু আমি তোমাদের ওই যে ১ম পত্রের যে সৃজনশীলগুলো ছিল সেগুলো নিয়ে অলরেডি ডিসকাশন শেষ করে দিয়েছি। দ্যাটস ওয়াই আমি আজকে আমাদের রুটিন অনুযায়ী ১ম পত্র পড়ানোর কথা। আম কিন্তু আ আমি আজকে ২য় পত্র নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হলো সৃজনশীল প্রশ্ন। চলো আমরা ঘুরে আসি সৃজনশীল প্রশ্নগুলো থেকে। দেখো, এখানে একটি চিত্র দেওয়া আছে। এই চিত্রটা আসলে এটা মন্দিরের চিত্র। এখানে বোঝাই যাচ্ছে যে এখানে মানুষগুলো তোমার জনসমাগম হচ্ছে। এখানে প্রার্থনার জন্য তারা এসেছে। অনেকেই তোমার যে মন্দির সেই মন্দিরটা পরিদর্শনের জন্য এসেছে। তাহলে এই যে তোমরা যে চিত্রটা দেখছো এটাই আসলে তোমাদের উদ্দীপক। আজকে আমি যে সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটার একটা এই মন্দিরের ছবি দেওয়া থাকবে বা ছবি দেওয়া আছে, যেটাকে আমরা উদ্দীপক হিসেবে গ্রহণ করব। দেখো ছবিটা ভালো করে দেখো। এটা কিন্তু তোমাদের এই সৃজনশীল প্রশ্নের, অর্থাৎ আমি আজকে যে সৃজনশীল প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেই প্রশ্নের উদ্দীপক। আমি তোমাদেরকে বলি, তোমরা যেহেতু নতুন, আমি তোমাদেরকে আবারও রিপিট করে দিচ্ছি। তোমরা যখনই প্রশ্নটা হাতে পাবে, তখনই তোমরা উদ্দীপকটি আম মানে প্রশ্নটি পড়বে। ঠিক আছে? আর যখন তোমরা মানে সৃজনশীল প্রশ্নের উত্তর দিবে, তখন তোমাদের ১ম যে কাজটা করতে হবে সেটা হলো যে উদ্দীপকটি দেয়া থাকবে, সেই উদ্দীপকটিকে ৩ বার করে পড়া। ৩ বার পড়ার পরে প্রশ্নগুলো তোমরা ঠিক সেইম ভাবে বা সেইম ওয়েতে তোমরা ৩ বার ভালো করে পাঠ করবে। তখন আসলে বুঝতে পারবে যে উদ্দীপকে আসলে কি বলা হয়েছে এবং প্রশ্নগুলোতে কি চাওয়া হয়েছে। হ্যাঁ? তো দেখো, উদ্দীপকটি তো পড়লা। পড়ার পরে যে কাজটি তোমাদের করতে হবে, প্রশ্নে যে বিষয়গুলো দেয়া থাকবে, বিশেষ করে ঘ নাম্বার এবং ঘ নাম্বার, সেটা আসলে তোমাদের যে পাঠ্য বই বা টেক্সট বুক আছে সেই বিষয়ে সেখানে চলে যাবে। তোমাদের কনসেন্ট্রেশনটা আসলে তোমাদের যে টেক্সট বুক থাকবে সেই বুকের দিকে চলে যেতে হবে। তখন তুমি চিন্তা করবে যে উদ্দীপকের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন বিষয়টার মিল রয়েছে বা যেটা জানতে চাওয়া হচ্ছে সেটা আসলে তোমার পাঠ্য বইয়ের কোন অংশ বা কোন ঘটনা। ঠিক আছে? তাহলে আমরা উদ্দীপকটি দেখে নিলাম। এখানে একটি ছবি দেওয়া আছে। এটা হলো একটা মন্দিরের ছবি। তারপর চলো আমরা প্রশ্নগুলো দেখে আসি। তারপর আমরা ডিসকাস করব যে এইটা এই মন্দিরটা কোথায় অবস্থিত বা মন্দিরটা কিভাবে এলো? অর্থাৎ মন্দিরের যে ডিটেইলস সেটা আমরা একটু পরে আলোচনা করব। আগে আমরা প্রশ্নগুলো ঘুরে দেখে আসি। দেখো, সৃজনশীল প্রশ্ন। উদ্দীপকটা হলো যে চিত্র, সেই চিত্রটাই কিন্তু তোমার উদ্দীপক। এখানে ক নম্বর যে প্রশ্নটা সেটাকে বলা হয় জ্ঞানমূলক প্রশ্ন। এটার জন্য তোমাকে দেওয়া হবে ১ নাম্বার। হুম? একটা সৃজনশীল প্রশ্নের মোট ৪ টি অংশ থাকে। এটা তোমরা যখন নবম, দশম শ্রেণীতে পরীক্ষা দিয়েছিলে, আ ঠিক তেমনই তোমার আ এইচএসসিতে যা যারা এবার নতুন ভর্তি হচ্ছ, তারা যে পরীক্ষা দিবে, সেই পরীক্ষায় সৃজনশীল প্রশ্নগুলো সেইম ভাবেই তোমার নবম, দশম শ্রেণীর মতোই করেই সাজানো। তোমার এখানে একটি উদ্দীপক দেওয়া থাকে। সেই উদ্দীপক দেওয়ার পরে তোমার ৪ টি প্রশ্ন করা হয়। এখানে তোমার ক নম্বর থাকে হলো জ্ঞানমূলক প্রশ্ন, যার মোট নাম্বার হলো ১। তারপর খ নম্বরে যে প্রশ্নটা থাকে সেটা হলো তোমার অনুধাবনমূলক প্রশ্ন।
অর্থাৎ তোমার ১ম এ যে জ্ঞানমূলক প্রশ্নটা থাকে সেটা হলো এক কথার উত্তর হবে সেখানে। আর অনুধাবনটা হলো আসলে তুমি কি বুঝতে পারছো বা কি বুঝাতে চাচ্ছে সেই বিষয়টা সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা। তারপরে যে প্রশ্নটা থাকে নম্বর সেটা ঘ ঘ এটা তোমার যে উচ্চতর যে দক্ষতা বা প্রয়োগ এই যে এই বিষয়গুলোর সাথে তোমার সেগুলো রিলেটেড। তো দেখো এখানে তোমার নম্বর প্রশ্নের উত্তর কি দেখে নিই। আচ্ছা, এর আগে মানবন্টনটা আরেকবার বলে দিচ্ছি। দেখো একটা সৃজনশীল প্রশ্নের যে ক নম্বরের মান হলো ১, খ নম্বরের মান হলো ২, গ নম্বরের মান হলো ৩ এবং ঘ নম্বর যেটা সেটার মান হলো ৪। অর্থাৎ ১ আর ২, ৩, ৩ আর ৩ কত? ৬, ৬ আর ৪ ১০। অর্থাৎ একটি সৃজনশীল প্রশ্নের মোট নাম্বার হলো ১০ বা 10। ঠিক আছে? তাহলে চলো আমরা সলিউশনে চলে যাই। এখানে বলা হয়েছে যে শাহনামা গ্রন্থটির রচয়িতা কে? এই শাহনামা একটি ঐতিহাসিক গ্রন্থ। এই গ্রন্থটির রচয়িতা হলেন পারসি কবি বা পার্সিয়ান আ কবি ফেরদৌসী। এই কবি ফেরদৌসী এই শাহনামা যে গ্রন্থটি আছে সেটি রচনা করেছিলেন। তার পরের যে প্রশ্নটা সেটা হলো খ নম্বর। সেটা কি বলেছে যে সুলতান মাহমুদের ভারত অভিযানের মূল উদ্দেশ্য কি ছিল ব্যাখ্যা করো। এটা একটু বড় হবে। ক নম্বরের যে প্রশ্নটা সেটা হলো এক কথায় উত্তর দিতে হবে। কিন্তু খ নম্বর যে প্রশ্নটা অনুধাবনমূলক প্রশ্ন সেটাকে তোমার ১ম এ অনুধাবন করতে হবে। আ সেই অনুধাবন করেই তোমাকে উত্তর করতে হবে। তো এখানে দেখো প্রশ্ন হচ্ছে সুলতান মাহমুদের ভারত অভিযানের মূল উদ্দেশ্য কি ছিল ব্যাখ্যা করো। তাহলে আমরা উত্তরটা জেনে নিই। সুলতান মাহমুদের ভারত অভিযানের মূল উদ্দেশ্য ছিল ভারতের বিপুল ধন সম্পদ সংগ্রহ করা এবং নিজ রাজ্যের সমৃদ্ধি অর্জন করা। সুলতান মাহমুদ ১১০০ থেকে এক আ সরি ১০০০ থেকে ১০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত মোট ১৭ বার ভারতে অভিযান পরিচালনা করেছিলেন। গজনির শাসন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এবং এটিকে একটি সমৃদ্ধশালী ও আকর্ষণীয় নগরীতে পরিণত করার জন্য সুলতান মাহমুদের আহ, উদ্দেশ্য ছিল তোমার ভারত আক্রমণ করে ভারতের যে ধন সম্পদ রয়েছে সেগুলো লুট করে নিজের দেশে নিয়ে যাওয়া। তারপর আম তোমার এছাড়াও তোমার সমন্বয়ক হিসেবে একটি বিশাল সেনাবাহিনীর পোষণের জন্য তার অনেক অর্থের প্রয়োজন ছিল। ফলে ধন ঐশ্বর্যে পরিপূর্ণ ভারতীয় উপমহাদেশকে তিনি তার প্রয়োজনীয় অর্থ ভাণ্ডার হিসেবে মনে করেছিলেন। যে কারণে তিনি একবার দুইবার নয় মোট ১৭ বার ভারত অভিযান করেছিলেন বা ভারতেও অভিযান প্রেরণ করেছিলেন। আর ভারত থেকে সংগৃহীত এই অর্থ তিনি নিজ রাজ্য গজনি, যেটা বর্তমানে আফগানিস্তানে অবস্থিত, সেই গজনির উন্নতিতে উন্নতিতে তোমার বা উন্নতি করতে ব্যয় করেছিলেন। অর্থাৎ অর্থনৈতিক উদ্দেশ্যই ছিল সুলতান মাহমুদের ভারতে অভিযান পরিচালনার মূল লক্ষ্য বা মূল উদ্দেশ্য। তার পরের প্রশ্ন দেখো, বলা হয়েছে চিত্রে প্রদর্শিত মন্দিরটিতে কোন মুসলিম শাসক অভিযান চালান ব্যাখ্যা করো। তোমার চিত্রটি হলো বলে দিয়েছি, সেই চিত্রটি হলো তোমার ভারতের সোমনাথ মন্দির। সেই জিনিসটা তোমরা প্রথমে কিন্তু উল্লেখ করে নিবে। তারপর এটা ব্যাখ্যা করবে যে কোন মুসলিম শাসক আম, আহ, অভিযান চালান, তারপর ব্যাখ্যাটা একটু সংক্ষেপে দিয়ে দিবে। ঠিক আছে? তাহলে আমরা চিত্রটা আরেকবার দেখে নিই, হ্যাঁ? তাহলে দেখো চিত্রটা কি বলেছে। চিত্রটা দেখো ভালো করে। চিত্রটা দেখেছো? চিত্রটা হলো একটি মন্দিরের ছবি।
তাহলে আমরা হাইড করে দেই এবার। তো দেখো বলা হয়েছে চিত্রে প্রদর্শিত মন্দিরটিতে কোন মুসলিম শাসক অভিযান চালান? দেখো তোমাদের মেইন বই বা টেক্সট বুকে কি বলা হচ্ছে? তোমার একটি মন্দিরে অভিযান প্রেরণ করেছিলেন, সেটা হলো তোমার আম, সুলতান মাহমুদ। তো সেই মন্দিরটার নাম কোথায়? এখন প্রশ্নটা পাওয়ার পর আমি বলেছি যে উদ্দীপকে আর প্রশ্নে যে জিনিসটা চাওয়া হবে সেটা তোমার চিন্তা করতে হবে যে এটা আমি টেক্সট বুকের সাথে মানে টেক্সট বুকের এটা কোথায় অবস্থিত, আমি এটা কোথায় দেখেছি। অর্থাৎ তোমার যে মূল বইটাতে আছে সেই মূল বইয়ের কোন ঘটনাকে ইঙ্গিত করছে প্রথমেই তুমি সেই বিষয়টা আইডেন্টিফাই করে নেবে। তাহলে আমি এটা কিভাবে লিখব? চিত্রে প্রদর্শিত মন্দিরটি হলো তোমার ভারতের গুজরাটের চালুক্য রাজ্যের কাথিওয়াড় নামক স্থানে অবস্থিত। আম, এই মন্দিরটিতে আম, বলা হয়েছে কোন মুসলিম শাসক সামরিক অভিযান পরিচালনা করেছেন। এখানে হবে এই মন্দিরটিতে বা সোমনাথ মন্দিরে 1000 থেকে 1026 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট না এই আমরা জানি যে সুলতান মাহমুদ 1000 থেকে 1026 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষে মোট 17 বার অভিযান পরিচালনা করেছিলেন। তো তারই ধারাবাহিকতায় তিনি সোমনাথ মন্দিরে অভিযান পরিচালনা করেছিলেন। কত সালে? দেখো, এটা তার অভিযানটা হলো, অভিযানটা করেছিলেন তোমার 1026 খ্রিস্টাব্দে। যাই হোক, দেখো এই সুলতান মাহমুদের ভারত অভিযানগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বাপেক্ষা উল্লেখযোগ্য যে অভিযান ছিল সেটাই হলো তোমার এই সোমনাথ মন্দির অভিযান। সোমনাথ মন্দিরটি গুজরাটের চালুক্য রাজ্যের কাথিওয়াড়ের পশ্চিম উপকূলে অবস্থিত। মন্দিরটি ছিল প্রাচীন ধন সম্পদে পরিপূর্ণ। মুসলিম ঐতিহাসিকদের বিবরণ হতে মন্দিরের যে আম, পুরোহিতগণ ছিলেন সেই পুরোহিতগণের ধারণা ছিল এ মন্দির কখনো আক্রমণ বা বিজয় করা সম্ভব নয়। কিন্তু মন্দিরে গচ্ছিত বিপুল ধনরাজির সংবাদ পেয়ে সুলতান মাহমুদ সোমনাথ মন্দিরে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং 1026 খ্রিস্টাব্দে তিনি সোমনাথের ধারে পৌঁছেছিলেন, অর্থাৎ সোমনাথ মন্দিরের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। মন্দির, দেখো গুজরাটের তখন রাজা ছিলেন ভীমদেব। সেই গুজরাটের রাজা ভীমদেবের নেতৃত্বে স্থানীয় জনগণ ও পুরোহিতগণ প্রবল বাধা সৃষ্টি করেছিলেন। এই প্রবল বাধা অতিক্রম করে আম, এই অভিযান তোমার প্রবল বাধা অতিক্রম করে তোমার আহ, সুলতান মাহমুদ কি করেছিলেন? এই সোমনাথ মন্দিরে অভিযান প্রেরণ করেছিলেন। মন্দির সহ 300 বিগ্রহ তিনি ধ্বংস করেছিলেন। এই মন্দির থেকে সুলতান মাহমুদ 2 কোটির বেশি স্বর্ণ মুদ্রা, তারপর বিগ্রহাদির অলংকার থেকে তোমার 200 মণ মূল্যবান মণিমুক্তা নিয়ে স্বদেশে ফিরে যান। এজন্য ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ বলেন, সোমনাথ বিজয় মানুষের ললাটে নতুন বিজয় গৌরব সংযুক্ত করেছিল। অর্থাৎ the victory of Somnath added fresh laurels to Mahamud's brow. এটা হলো তোমার মিডিয়েভাল ইন্ডিয়া, পেজ নম্বর 89 এ তিনি এই কথাটা বলেছেন। তো আহ, তার পরবর্তী মানে শেষের দিকে তোমরা লিখবা যে উপরের আলোচনা থেকে স্পষ্টতই প্রমাণিত হয় যে চিত্রে প্রদর্শিত মন্দির অর্থাৎ সোমনাথ মন্দিরে মুসলিম শাসক সুলতান মাহমুদ অভিযান চালিয়েছিলেন। কতবার চালিয়েছিলেন? মোট 17 বার অভিযান পরিচালনা করেছিলেন। তারপর ঘ নম্বর প্রশ্ন, যেটার মান হলো 4 নম্বর। এখানে বলা হয়েছে শ্রেষ্ঠ বীর নরপতি হিসেবে উক্ত শাসকের কৃতিত্ব মূল্যায়ন করো। তাহলে উক্ত শাসকটা কে আগে সেটা তোমাকে আইডেন্টিফাই করে নিতে হবে।
তাহলে উত্তরটা এভাবে হবে যে শ্রেষ্ঠ বীর নরপতি ছিলেন গজনির সুলতান মাহমুদ। সেই আম শাসকের অর্থাৎ সুলতান মাহমুদের শাসকের যে কৃতিত্ব না, শ্রেষ্ঠ বীর নরপতি হিসেবে উক্ত শাসকের কৃতিত্ব মূল্যায়ন করে। এটা তো প্রশ্ন, তাই না? তো এইখানে তোমার দেখো তোমরা প্রথমেই লিখবে যে শ্রেষ্ঠ বীর নরপতি হলেন গজনির সুলতান মাহমুদ। নিচে গজনির সুলতান মাহমুদের কৃতিত্ব মূল্যায়ন করা হলো। দেখো এই কৃতিত্ব মূল্যায়নটা আসলে তোমাদের সব বইয়ে আছে। টেক্সট বুক বিশেষ করে তোমরা বেশি বেশি করে পড়বে, কেননা এই প্রশ্নটা আসলে টেক্সট বুক থেকেই করা হয়েছে। তো এই জন্য আমি আর শ্রেষ্ঠ বীর নরপতি হিসেবে উক্ত শাসক অর্থাৎ সুলতান মাহমুদের কৃতিত্ব মূল্যায়ন করলাম না। তোমরা এটা মানে তোমাদের আমি আইডেন্টিফাই করে দিয়েছি। এখন তোমরা এটা তোমাদের যে বই আছে সেই বই থেকে সংগ্রহ করে পড়ে নেবে। তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি এখানেই শেষ করি। আমি পরবর্তী ক্লাসে আরেকটি সৃজনশীল প্রশ্ন সমাধান দিয়ে দিব, এবং সেই প্রশ্নটি সম্পর্কে যদি তোমাদের কোনো আম, মানে কনসেপ্ট, যদি তোমাদের কোনো কনসেপ্ট ক্লিয়ার না হয়, তাহলে তোমরা আমাকে প্রশ্ন করবে। কিভাবে প্রশ্ন করবে? কমেন্ট বক্স আছে, সেই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মনের কথা বা তোমাদের জানার যে আগ্রহ, সেই আগ্রহটা প্রকাশ করতে পারো। ঠিক আছে? তাহলে সুস্থ থাকো, নিরাপদে থাকো। আহ, তোমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক ভালো রাখুক, আহ, কোভিড মুক্ত রাখুক, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।